নয়াদিল্লির ক্ষমতার কেন্দ্রবিন্দু সাউথ ব্লক। রাত গভীর হলে এই ভবনের চারপাশের নিস্তব্ধতা যেন আরও বেশি গুমট হয়ে ওঠে। এই সেই জায়গা যেখান থেকে গত কয়েক দশক ধরে একটি নিখুঁত, সুপরিকল্পিত এবং ভয়ঙ্কর প্রোপাগান্ডার জন্ম দেওয়া হয়েছে। ভারতের সাধারণ মানুষের মগজে তিলে তিলে একটি মিথ্যা অহংকার ঢুকিয়ে দেওয়া হয়েছে। দক্ষিণ এশিয়ায় আমাদের জীবনমানই সবচেয়ে উন্নত। আমরা ধনী আর আমাদের চারপাশের প্রতিবেশীরা চরম গরিব। তাদের ঘরে আটার বস্তা নেই, খাওয়ার রুটি নেই। এই অহংকারের বেলুন ফোলানোর কাজটি শুধু রাজনীতিকরা একা করেননি। তাদের পোষ্য সোশ্যাল মিডিয়া আইটি সেল, যাদের ছোট বা ট্রল বাহিনী বলা যায়, তারা সারাদিন কিবোর্ডে ঝড় তুলেছে। তারা প্রতিবেশী দেশের মানুষদের, বিশেষ করে বাংলাদেশিদের চরম অবমাননাকর শব্দে ডাকতে শুরু করলো। কখনো কাংলু, কখনো অনুপ্রবেশকারী, কখনো বা অন্য কোনো কদর্য গালি। তারা ব্যঙ্গ করে বলতো, তোমাদের ঘরে খাওয়ার কিছু নেই, তাই তোমরা কাঁটাতার পেরিয়ে আমাদের দেশে চলে আসো। বছরের পর বছর ধরে এই মিথ্যাচার শুনতে শুনতে ভারতের এক বিশাল জনগোষ্ঠী সত্যি বিশ্বাস করতে শুরু করেছিল যে দুধ আর মধুর নদী হয়তো কেবল ভারতেই বয়, আর বাংলাদেশিরা বুঝি সেই মধু খাওয়ার লোভে কোটি কোটি সংখ্যায় ভারতে ঢুকে পড়ছে। কিন্তু অহংকারের সবচেয়ে বড় দুর্বলতা হলো সত্যের একটি ছোট্ট সুইয়ের খোঁচায় এর বিশাল বেলুনটা চুপসে যায়। আর সেই সুইটা যখন আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF এবং বৈশ্বিক অর্থনীতির ডাটাবেস থেকে আসে, তখন সেই বেলুন ফাটার শব্দে সাউথ ব্লকের কর্তাদের রাতের ঘুম হারাম হতে বাধ্য। এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে IMF যখন তাদের ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক প্রকাশ করল, তখন দিল্লির শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষগুলোতে যেন এক সশব্দ বজ্রপাত ঘটল। IMF পূর্বাভাস দিয়েছিল যে 2026 সালের মধ্যে বাংলাদেশের মাথাপিছু জিডিপি ভারতকে ছাড়িয়ে যাবে। বাংলাদেশ নিউজ 24 তখন রিপোর্ট করেছিল যে 2026 সালে বাংলাদেশের মাথাপিছু জিডিপি হবে $2,911, যেখানে ভারতের হবে $2,812। কিন্তু বাস্তবতা IMF এর পূর্বাভাসকেও হার মানালো। আজ যে অফিসিয়াল ডাটা বা পরিসংখ্যান রিলিজ হয়েছে, তা ভারতের ওইসব অহংকারী ট্রল বাহিনী এবং রাজনীতিকদের লজ্জায় মাথা হেট করে দেওয়ার জন্য যথেষ্ট। দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের রিপোর্ট অনুযায়ী 1971 সালে স্বাধীনতার পর বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো মাথাপিছু আয় $3,000 মাইল ফলক অতিক্রম করেছে। আর কোথায় ভারত? তারা সেই $2,800 ঘরেই আটকে আছে। পরিসংখ্যান বলছে বাংলাদেশের অর্থনীতির আকার রেকর্ড 61,290 কোটি টাকা বা প্রায় $51 বিলিয়ন পৌঁছেছে। মাথাপিছু জিডিপি জিনিসটা কি? খুব সহজ ভাষায় বললে, একটি দেশের এক বছরে উপার্জিত মোট টাকাকে যদি সেই দেশের প্রতিটি মানুষের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হয়, তবে জনপ্রতি যে টাকাটা পড়ে সেটাই মাথাপিছু জিডিপি। এটি একটি দেশের মানুষের প্রকৃত ক্রয় ক্ষমতা এবং জীবনযাত্রার মানের সবচেয়ে বড় নির্দেশক। অর্থাৎ এক বছরে একজন সাধারণ ভারতীয় যদি $812 আয় করে, তবে একজন সাধারণ বাংলাদেশি আয় করছে $3,000 বেশি। সহজ হিসেবে, একজন বাংলাদেশির পকেটে একজন ভারতীয়ের চেয়ে বেশি টাকা আছে। তাহলে কোথায় গেল সেই কাংলু তত্ত্ব? কোথায় গেল সেই খাওয়ার রুটিনেই মার্কা ডাহা মিথ্যা প্রোপাগান্ডা? ডাটা এবং পরিসংখ্যান আজ দিল্লির সেই আইটি সেলের মুখে এক চরম চপেটাঘাত করেছে। যারা বাংলাদেশকে কাংলু বলতো, আজ অর্থনীতির আন্তর্জাতিক ইন্ডেক্স তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, কাংলু বাংলাদেশ নয়, কাংলু আসলে তোমরা নিজেরাই। এখন একটি $1 মিলিয়ন প্রশ্ন সামনে আসে। যদি ভারতের চেয়ে বাংলাদেশের মানুষের হাতে বেশি টাকা থাকে, তবে ভারতের রাজনীতিকরা, বিশেষ করে বিজেপি এবং RSS, কেন এই ডাহা মিথ্যা প্রোপাগান্ডার যুগের পর যুগ ধরে ছাড়িয়ে যাচ্ছে? এর উত্তর লুকিয়ে আছে একটি চরম নোংরা এবং বিভাজনের রাজনীতির ভেতর। বিজেপির এই প্রোপাগান্ডা কোনো ভুল নয়, এটি তাদের নির্বাচনী বৈতরণী পার হওয়ার সবচেয়ে বড় তুরুপের তাস। ভারতের সাধারণ সাদাসিধে মানুষকে তারা এই চূর্ণ বা ধোঁকা বিক্রি করে বোকা বানায়। তারা বোঝায় বাংলাদেশিরা গরিব, তারা আমাদের দেশে ঢুকে আমাদের চাকরি, আমাদের জমি দখল করে নিচ্ছে, আমাদের ডেমোগ্রাফি বা জনসংখ্যার অনুপাত বিগড়ে দিচ্ছে। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড মে মাসে একটি চমৎকার বিশ্লেষণ ছেপেছিল কিভাবে এই বাংলাদেশি অনুপ্রবেশকারী তকমাটি আসামে বিজেপিকে নির্বাচনে জিততে সাহায্য করেছিল। আসামের 126টি আসনের মধ্যে বিজেপি জিতেছিল 82টি। কিভাবে? তারা অত্যন্ত সুপরিকল্পিতভাবে 10 বছর ধরে মানুষের মনে একটি অস্তিত্বের সংকটের জুজু তৈরি করেছিল। তারা একটি এক্সিস্টেন্সিয়াল এনিমি বা অস্তিত্বের শত্রু দাঁড় করিয়েছিল, যার নাম বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী। তারা ভারতের সাধারণ মুসলমানদেরও বাংলাদেশি বলে দাগিয়ে দিতে শুরু করেছিল। এই কাল্পনিক শত্রুর ভয় দেখিয়ে তারা হিন্দু ভোট ব্যাংক একাট্টা করেছে এবং নির্বাচনে জিতেছে। তাদের এই ন্যারেটিভের মধ্যে বিন্দুমাত্র সত্যতা ছিল না, পুরোটাই ছিল মিথ্যার কারখানায় তৈরি এক নিখুঁত স্ক্রিপ্ট। কিন্তু যেখানে এই মিথ্যার স্ক্রিপ্ট কাজ করে না, সেখানে কি হয়?
সেখানে শুরু হয় আরেক ভয়ঙ্কর খেলা। পশ্চিমবঙ্গের নির্বাচনের কথা মনে আছে? মমতা ব্যানার্জিকে হটাতে বিজেপি আপ্রাণ চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। মমতা অভিযোগ করেছিলেন যে নির্বাচনে জালিয়াতি বা রিগিং হয়েছে। আর আজ সেই নির্বাচনের রেশ কাটতে না কাটতেই এক বিশাল বোমা ফাটল কলকাতায়। দক্ষিণ কলকাতার আলিপুর এলাকায় একটি 9 তলা সরকারি ভবনে হঠাৎ এক ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটল। আর সেই আগুনে পুড়ে ছাই হয়ে গেল 400-র বেশি ইলেকট্রনিক ভোটিং মেশিন। এই সেই ইভিএম যার বিরুদ্ধে বারবার অভিযোগ উঠেছে যে এগুলো ম্যানিপুলেটেড বা টেম্পারিং করে বিজেপি নিজেদের জয় নিশ্চিত করে। নির্বাচনের পরপরই এমন রহস্যজনক আগুন লাগার মানে কি? এর মানে হলো এখন আর এই ইভিএম গুলোর কোনো ফরেন্সিক তদন্ত করা যাবে না, কোনো অডিট বা পুনর্গণনা করা যাবে না। সব প্রমাণ আগুনে পুড়ে ছাই। যখন মিথ্যার বয়ান দিয়ে অনুপ্রবেশকারীর ভুয়া জুজু দেখিয়ে নির্বাচনে জেতা যায় না, তখন এভাবেই রাতের অন্ধকারে গণতন্ত্রকে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়। এবার চোখ ফেরানো যাক কাঁটাতারের এপারে বাংলাদেশের দিকে। বাংলাদেশের অর্থনীতি কিভাবে এই জাদুকরি $3000 মাইল ফলক ছুঁল? এই অর্জন কি রাতারাতি হয়েছে? না। সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্টটি হলো এই অর্জনটি সামনে এসেছে শেখ হাসিনার পতনের পর। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার সময় দেশের অর্থনীতিতে যে বিশাল রায়তা বা জঞ্জাল ছড়িয়ে রেখে গিয়েছিলেন তা পরিষ্কার করার দায়িত্ব পড়েছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের ওপর। ডক্টর ইউনূস এবং তার টিম যে কঠিন কিন্তু অত্যন্ত কার্যকরী অর্থনৈতিক সিদ্ধান্তগুলো নিয়েছিলেন, আজ বাংলাদেশ মূলত তারই সুফল ভোগ করছে। তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার তো মাত্র কয়েক মাস হলো ক্ষমতায় এসেছে। তাদের পলিসির আসল ফলাফল দেখতে হয়তো আগামী বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে। কিন্তু আজকের এই $3000 ম্যাজিক ফিগারটি আসলে ডক্টর ইউনূসের সেই স্বল্পকালীন কিন্তু মাস্টার মাইন্ড অর্থনৈতিক সার্জারিরই ফসল। তবে আত্মতুষ্টিতে ভোগার কোনো সুযোগ নেই। বাংলাদেশের সামনে এখন দুটি বিশাল চ্যালেঞ্জ হিমালয়ের মতো দাঁড়িয়ে আছে। দ্য ডিপ্লোম্যাট পত্রিকা এই চ্যালেঞ্জগুলোকে বলছে টুইন চ্যালেঞ্জেস। 1, অর্থনৈতিক পুনরুদ্ধার, এবং 2, গ্রেট পাওয়ার ব্যালেন্সিং বা পরাশক্তিগুলোর মধ্যে ভারসাম্য রক্ষা। বাংলাদেশকে এখন একই সাথে আমেরিকা, চীন এবং অন্যান্য পরাশক্তিগুলোর সাথে অত্যন্ত সুকৌশলে দরাবাজি করে চলতে হচ্ছে। বাংলাদেশের নিরাপত্তা অন্য কারো কৌশলগত লড়াইয়ের অংশ হওয়ার মধ্যে নেই, বরং অর্থনৈতিকভাবে শক্তিশালী, কূটনৈতিকভাবে নমনীয় এবং অভ্যন্তরীণভাবে বৈধ হওয়ার মধ্যেই লুকিয়ে আছে। কিন্তু দ্য ডিপ্লোম্যাটের এই বিশ্লেষণের সাথে একটি চরম রূঢ় সত্য যোগ করা প্রয়োজন। অর্থনীতিতে আপনি যতই শক্তিশালী হন না কেন, মাথাপিছু আয় $5000 হলেও কোনো লাভ নেই যদি আপনার কোনো শক্তিশালী সামরিক বাহিনী না থাকে। আমরা ইতিহাসে বারবার দেখেছি অত্যন্ত ধনী এবং সমৃদ্ধশালী রাষ্ট্রগুলো মুহূর্তের মধ্যে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে শুধু তাদের সামরিক দুর্বলতার কারণে। সামরিক বর্ম ছাড়া কোনো অর্থনীতি নিরাপদ নয়। আপনার পকেটে যদি অনেক টাকা থাকে কিন্তু আপনার হাতে যদি কোনো অস্ত্র না থাকে, তবে আপনি হবেন বিশ্বের সবচেয়ে সফট টার্গেট। চারপাশের শকুন এবং নেকড়ের দল আপনাকে ছিঁড়ে খুঁড়ে খাওয়ার জন্য ছুটে আসবে। যে দেশের নিরাপত্তা ব্যবস্থা মজবুত নয়, সেই দেশ কখনো সত্যিকার অর্থে স্বাধীন হতে পারে না। বাংলাদেশ হয়তো অর্থনীতিতে এবং পরাশক্তিদের ব্যালেন্স করার ক্ষেত্রে দারুণ এগোচ্ছে, কিন্তু তাদের সবচেয়ে বড় সমস্যা হলো প্রতিবেশী রাষ্ট্র ভারত। ভারত বাংলাদেশের সাথে কোঅপারেট বা সহযোগিতা করতে রাজি নয়। কেন? কারণ ভারতের বর্তমান শাসক গোষ্ঠীর পুরো রাজনৈতিক মতাদর্শটাই দাঁড়িয়ে আছে অ্যান্টি বাংলাদেশ বা বাংলাদেশ বিরোধী সেন্টিমেন্টের ওপর। তারা যদি আজ মেনে নেয় যে বাংলাদেশ তাদের চেয়ে ধনী এবং উন্নত, তবে তাদের সেই অনুপ্রবেশকারীর কার্ডটি আর কাজ করবে না। তাদের রাজনৈতিক ইমারত ধসে পড়বে। সাউথ ব্লকের কোনো এক গোপন কক্ষে হয়তো এখনো আলো জ্বলছে। টেবিলে ছড়িয়ে আছে IMF এর রিপোর্ট আর বিজনেস স্ট্যান্ডার্ডের আর্টিকেলের প্রিন্ট আউট। ভারতের শীর্ষ নীতি নির্ধারকরা হয়তো বুঝতে পারছেন তাদের বোনা মিথ্যার জাল আজ তাদের নিজেদের পায়েই পেঁচিয়ে গেছে। তারা যে দেশটিকে কাংলো বলে তাচ্ছিল্য করত, সেই দেশ আজ মাথাপিছু আয়ে তাদের ছাড়িয়ে গেছে। তারা যে দেশটিকে ভয় দেখিয়ে রাখতে চাইতো, সেই দেশ আজ ড্রোন বানাচ্ছে, পরাশক্তিগুলোর সাথে চোখে চোখ রেখে দাবার চাল দিচ্ছে। একটি রাজনৈতিক এবং ভূকৌশলগত থ্রিলার এখন তার সবচেয়ে শ্বাসরুদ্ধকর ক্লাইম্যাক্সের দিকে এগোচ্ছে। ভারতের অহংকারী কর্তারা হয়তো ভাবছেন ইভিএম পুড়িয়ে আর সোশ্যাল মিডিয়ায় আইটি সেল দিয়ে হয়তো তারা আরও কিছুদিন নিজেদের জনগণকে বোকা বানিয়ে রাখবেন। কিন্তু পেটের ক্ষুধা আর অর্থনৈতিক সূচক কখনো মিথ্যার চাদর দিয়ে বেশিক্ষণ ঢাকা যায় না। দিল্লির ক্ষমতা কেন্দ্র আজ এক অদ্ভুত গোলকধাঁধায় আটকে গেছে। তারা না পারছে সত্যকে স্বীকার করতে, না পারছে এই নতুন মাথা উঁচু করে দাঁড়ানো বাংলাদেশকে আটকাতে।